হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, পরীক্ষায় যে এরকম যদি থাকে, এরকম সেটগুলো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে তোমাদের এই ফিল্টার ডিজাইন করা থাকবে, ওগুলো তোমরা এগুলো শিখবা কিভাবে ডিজাইন করি। আচ্ছা, এখন আমি নবম অধ্যায়ে আজকে আলোচনা করব স্টেপ বাই স্টেপ ডিজাইন অফ অ্যানালগ ফিল্টার। স্টেপ বাই স্টেপ ডিজাইন। আমরা এখন অ্যানালগ ফিল্টার ডিজাইন করার আগে আমরা একটা বিষয় সম্পর্কে জানি যে ফিল্টার কিন্তু দুই টাইপের আছে। একটা হলো আইআইআর টাইপ ফিল্টার আর একটা হলো এফআইআর টাইপ ফিল্টার। অর্থাৎ ফিল্টার হলো দুই টাইপের। একটু লিখে দেই, এক্সাম্পল হিসেবে বলতে পারি ফিল্টার হলো দুই টাইপের। একটা হলো আই আই আর টাইপ ফিল্টার, আর একটা হলো এফ আই আর টাইপ ফিল্টার। আইআইআর মানে কি? ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। এটা হলো ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। এই ফিল্টারটা মানে কি? আইআই টাইপ অর্থটা কি? এর অর্থ হলো যে সমস্ত ফিল্টারের ক্ষেত্রে আমাদের আউটপুটের সাথে ইনপুটের কোনো রিলেশন থাকে, অর্থাৎ আউটপুট থেকে ইনপুটে একটা ফিডব্যাক পাথ থাকে, যে সমস্ত ফিল্টারে, এই ধরনের ফিল্টারকে বলা হয় আইআইআর টাইপ ফিল্টার বা ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। অর্থাৎ আবার বলতেছে, যে সমস্ত ফিল্টারের আউটপুটের সাথে ইনপুটে ফিডব্যাক কানেকশন থাকে, এই ধরনের ফিল্টারকে বলা হয় আইআইআর টাইপ ফিল্টার। যে কোনো প্রকার অ্যানালগ ফিল্টার হলো আইআইআর টাইপ ফিল্টার। অ্যানালগ ফিল্টার, অ্যানালগ, যে কোনো প্রকার অ্যানালগ ফিল্টার এবং এন্ড ডিজিটাল ফিল্টার, ডিজিটাল, বোথ অ্যানালগ ফিল্টার এবং ডিজিটাল ফিল্টার হলো আইআইআর টাইপ ফিল্টার। আর এফআইআর টাইপ ফিল্টার কি? এটা হলো ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। এই এফআইআর টাইপ ফিল্টার হলো যে সমস্ত ফিল্টারের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র যে কোনো ফিল্টারে, যে ফিল্টারগুলোতে আউটপুটের সাথে ইনপুটের কোনো ধরনের রিলেশন থাকে না, অর্থাৎ কোনো ধরনের ফিডব্যাক পাথ থাকে না, সেই ধরনের ফিল্টারকে বলা হয় এফআইআর টাইপ ফিল্টার। অর্থাৎ এফআইআর টাইপ ফিল্টারে আউটপুটের সাথে ইনপুটের কোনো ধরনের ফিডব্যাক কানেকশন থাকে না। এগুলো হলো যে কোনো ধরনের ডিজিটাল ফিল্টার সাধারণত এফআইআর টাইপ হয়। এটা হলো ডিজিটাল ফিল্টার, ডিজিটাল ফিল্টার। তাহলে আমরা আইআইআর ফিল্টার দেখলাম দুই টাইপ, অ্যানালগ এবং ডিজিটাল, এবং এফআইআর টাইপ ফিল্টার হলো শুধুমাত্র ডিজিটাল। এখন ডিজিটাল ফিল্টার কিন্তু দুই ধরনেরই হয়, আইআইআর টাইপেরও হইতে পারে, এফআইআর টাইপের হইতে পারে। কিন্তু অ্যানালগ ফিল্টার শুধুমাত্র আইআইআর টাইপ হয়, অ্যানালগ ফিল্টার কখনো এফআইআর টাইপ হয় না। কারণ ইন প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তবে এমন কোনো অ্যানালগ সার্কিট তৈরি করা সম্ভব না যে অ্যানালগ সার্কিটের কোনো ফিডব্যাক পাথ নাই। কারণ প্রত্যেকটা অ্যানালগ সার্কিটের তৈরি করতে আমরা ক্যাপাসিটর, আমাদের অপারেশন অ্যাম্পলিফায়ার, এগুলো আমরা ইউজ করি, আর এগুলোতে আমাদের ফিডব্যাক পাথ থাকবে, ফিডব্যাক কানেকশন থাকবে। সুতরাং ইন প্র্যাকটিক্যাল এমন কোনো অ্যানালগ সার্কিট তৈরি করা সম্ভব না যে অ্যানালগ সার্কিটগুলোতে আমাদের কোনো ফিডব্যাক কানেকশন থাকবে না। যে কারণে যে কোনো ধরনের অ্যানালগ ফিল্টারের ক্ষেত্রে আমরা বলতে পারি সব ধরনের অ্যানালগ ফিল্টারই আইআইআর টাইপ। কিন্তু ডিজিটাল ফিল্টারের ক্ষেত্রে আমরা বলতে পারি ডিজিটাল ফিল্টার যেহেতু আমাদের কোনো অ্যানালগ সার্কিট থাকে না, ডিজিটাল ফিল্টার মানে হলো লজিক, ডিজিটাল ফিল্টার জিনিসটা হলো লজিক। সুতরাং এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি উইদাউট এনি ফিডব্যাক। সুতরাং ডিজিটাল ফিডব্যাক এফআইআর টাইপ হইতে পারে, কিন্তু ডিজিটাল ফিল্টার এফআইআর টাইপ হইতে পারে, কিন্তু অ্যানালগ ফিল্টার কখনো এফআইআর টাইপ হবে না, সে সবসময় আইআইআর টাইপ হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, চারজন আছে না? ঠিক আছে, আবুল হাসান বুঝে যাইতেছে? আচ্ছা, আমরা তাহলে দেখি কিভাবে আমরা অ্যানালগ ফিল্টারকে ডিজাইন করি। ওকে, এখন যে কোনো ধরনের অ্যানালগ ফিল্টার আসলে তো আমাদের আইডিয়ালি যেভাবে আমরা কল্পনা করি একটা ফিল্টারের ক্যারেক্টার যেরকম হওয়া উচিত একটা আইডিয়াল কন্ডিশনে, বাস্তবে তো এমন এই ধরনের সার্কিট তৈরি করা সম্ভব হয় না। কারণ ডিউ টু সাম লিমিটেশন আমাদের আইডিয়াল কেস আমরা কখনোই পাই না। সুতরাং আমাদের আইডিয়ালের কাছাকাছি নিতে গেলে, আমাদের একটা ফিল্টারকে আইডিয়ালের কাছাকাছি নিতে গেলে আমাদের একটা অ্যাপ্রক্সিমেশনের প্রয়োজন হয়। ঠিক আছে? এই অ্যাপ্রক্সিমেশনটা আমাদের ম্যাথমেটিক্যালি এবং সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যালিও হয়। ঠিক আছে? আমাদের যতটুকু আইডিয়ালের কাছাকাছি নিতে পারি, ঠিক আছে,
তো এর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে এই অ্যাপ্রক্সিমেশন গুলো আমাদের 4 টাইপের আছে। এক হলো বাটার ওট অ্যাপ্রক্সিমেশন ফাংশন, অ্যাপ্রক্সিমেশন ফাংশন, ইলিপ্টিক্যাল অ্যাপ্রক্সিমেশন ফাংশন এন্ড বেসেলস অ্যাপ্রক্সিমেশন ফাংশন। সুতরাং আমাদের 4টা অ্যাপ্রক্সিমেশন ফাংশন আছে, ঠিক আছে। এর মধ্যে এই অ্যাপ্রক্সিমেশন হলো দুই টাইপের, একটা হলো ম্যাথমেটিক্যাল ফাংশন আছে এর ভিতরে, আবার সেই সাথে 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 আমাদের প্র্যাকটিক্যাল ফাংশনের মধ্যে আছে। যেমন মনে করি আমরা একটা ফিল্টার ডিজাইন করলাম এরকম, আচ্ছা যদিও এই আলোচনাগুলো করা ঠিক হইতেছে না কারণ এটা কোর্সটা অনেক লেন্থি হয়ে যেতেছে, তারপর একটু শুরু করছি যখন। আচ্ছা মনে করি আমরা একটা ফিল্টার এরকম ডিজাইন করছি, এটা কাট অফ ফ্রিকোয়েন্সি না, তো আমরা এমন ভাবে চাইতাছি যে আমাদের আনওয়ান্টেড সিগন্যালটা যেন কম পাস হয়, এই জন্য কি করতেছি আমরা এর অর্ডার ইনক্রিজ করতেছি। তো এইভাবে আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্ট চেঞ্জ করে অর্ডার ইনক্রিজ করে একটা অ্যাপ্রক্সিমেশনে আমরা আসতেছি, ঠিক আছে। এটা যেমন ম্যাথমেটিক্যালি হইতে পারে, এটা আমাদের প্র্যাকটিক্যালি হইতে পারে। তো এই অ্যাপ্রক্সিমেশন উপর ডিপেন্ড করে এটাকে 4 ধরনের অ্যাপ্রক্সিমেশন আছে: বাটারওয়ার্থ, চেবিশেভ, ইলিপ্টিক্যাল, বেসেলস। তো আমাদের এই অধ্যায় এই বইয়ে সাধারণত বাটারওয়ার্থ, চেবিশেভ এবং ইলিপ্টিক্যাল সম্পর্কে আলোচনা আছে, বেসেল সম্পর্কে আলোচনা আছে। তবে আমরা এত কিছু যাব না, কারণ এত কিছু আমরা পড়তে পারবো না, কারণ ফিল্টার পড়াইতে গেলেও যদি ফিল্টার কেউ পড়তে চায়, টোটাল ফিল্টার পড়তে গেলেও তার দেখা যাবে যেমন 6 মাস টাইম লেগে যাবে, কারণ ফিল্টার জিনিসটা এত বিশাল আলোচনার ক্ষেত্রটা। আমরা শুধুমাত্র বাটারওয়ার্থ অ্যাপ্রক্সিমেশন পড়বো, ঠিক আছে। আসলে এই কোর্সে এত ডিটেলস যাওয়া যায় না, আমরা শুধুমাত্র জাস্ট বাটারওয়ার্থ অ্যাপ্রক্সিমেশন ফাংশনটা নিয়ে আলোচনা করব। চেবিশেভটা আমরা যাব না, যদিও এই দুইটাই মোটামুটি খুব মোস্ট ফেমাস, ঠিক আছে, বা অ্যাপ্রক্সিমেশনের মধ্যে। তো আমরা এই বিষয়ে দেখি। প্রথমে আসি বাটারওয়ার্থ অ্যাপ্রক্সিমেশন ফাংশন। বাটারওয়ার্থ অ্যাপ্রক্সিমেশন ফাংশন জিনিসটা কি? এনামুল হক আছেন না? হ্যাঁ, ওই যে কিছুক্ষণ আগে আমি এফআইআর ফিল্টার এবং আইআইআর ফিল্টার সম্পর্কে আলোচনা করছি। তো এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে এফআইআর ফিল্টার কি, আইআইআর ফিল্টারটা কি, ঠিক আছে। আবার বলতেছি, এফআইআর ফিল্টার হলো ওই ধরনের ফিল্টার যে ফিল্টারের আমাদের কোনো ধরনের আউটপুটের সাথে ইনপুটের কোনো ফিডব্যাক কানেকশন থাকে না, অর্থাৎ ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার বা এফআইআর ফিল্টার। এই ধরনের ফিল্টার ওই ধরনের ফিল্টার যে ফিল্টারের সাথে আউটপুটের সাথে ইনপুটের কোনো ধরনের ফিডব্যাক কানেকশন থাকে না, সেটাকে বলা হয় এফআইআর ফিল্টার। ডিজিটাল ফিল্টার সাধারণত এফআইআর ফিল্টার হয়। আবার আইআইআর ফিল্টার হলো ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার বা আইআইআর ফিল্টার। এটা হলো যে ধরনের যে ফিল্টারগুলোতে ফিডব্যাক কানেকশন থাকে আউটপুটের সাথে ইনপুটে, সেগুলোকে আইআইআর ফিল্টার বলা হয়। সাধারণত প্রত্যেকটা অ্যানালগ সার্কিটই অ্যানালগ ফিল্টারই সাধারণত আইআইআর টাইপের, কিন্তু কিছু কিছু ডিজিটাল ফিল্টারও আইআইআর টাইপের হয়ে থাকে। কিন্তু ডিজিটাল ফিল্টার কখনো আইআইআর টাইপের ফিল্টার, শুধুমাত্র অ্যানালগ ফিল্টার সবগুলাই আইআর টাইপ, কিন্তু কোন অ্যানালগ ফিল্টার এফআইআর টাইপ হয় না, ঠিক আছে। তো এগুলো সব একটু পড়তে হবে। আর আমরা এখন দেখব বাটারওয়ার্থ অ্যাপ্রক্সিমেশন ফাংশন। এখানে একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য, ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার আরসি ফিল্টারের জন্য একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। তো 1/, এটা দেওয়া আছে। তো এখান থেকে আমি অ্যামপ্লিটিউড নিলাম। অ্যামপ্লিটিউড কি? মডুলাস, তাই না? মডুলাস নিয়ে ভ্যালু নিলে কি হবে আমাদের? রুট ওভার রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার, এটা হলো তার অ্যামপ্লিটিউড। মোটামুটি এগুলো আমরা জানি, ঠিক আছে। তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এটা হলো আমাদের ফার্স্ট অর্ডার ফিল্টারের জন্য। আমাদের যদি অর্ডার ইনক্রিজ করি, যদি n তম অর্ডার নেই, তাহলে তার ইকুয়েশনটা কি হবে? ফর nth অর্ডার ফিল্টার আমরা বলতে পারি এর অ্যামপ্লিটিউড হবে √1/1 প্লাস ω/ωc টু দি পাওয়ার টুয়াইস n। এখানে nth অর্ডারের জন্য এখানে 2 এর জায়গায় টুয়াইস n হইলো, ঠিক আছে। সুতরাং বলতে পারি ইকুয়েশন 4.9 রিপ্রেজেন্টস দি বাটারওয়ার্থ পলিনোমিয়াল ফর nth অর্ডার। এই ইকুয়েশনটা আমাদের বাটারওয়ার্থ পলিনোমিয়াল শো করতেছে ফর nth অর্ডারের জন্য, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা আমরা ইউজ করব বাটারওয়ার্থ ফিল্টার ডিজাইনের জন্য। We can design analog and digital filter based on this approximation function. এই approximation function ইউজ করে আমরা অ্যানালগ ফিল্টার এবং ডিজিটাল ফিল্টার তৈরি করতে পারবো। বাটারওয়ার্থ অ্যানালগ এন্ড ডিজিটাল ফিল্টার এই অ্যাপ্রক্সিমেশন দিয়ে আমরা তৈরি করব। তো এই অ্যাপ্রক্সিমেশনে আমরা যদি ডেসিবেল স্কেলে প্রকাশ করি এটাকে, এটা তো আমাদের নরমালি যদি ডেসিবেলে এককে প্রকাশ করি, ডেসিবেল একক হলে কি হবে? 20 লগ মডুলাস অফ গেইন, এটা হলো ডেসিবেল ইউনিট। এটাকে অ্যাপ্লাস করলে 20 লগ মডুলাস অফ গেইন সমান সমান nth অর্ডারের জন্য এটা সমান সমান লিখতে পারি -10 লগ এটা nth অর্ডারের জন্য
আমরা ডেসিবেল এককে আমরা এটা প্রকাশ করলাম। ঠিক আছে, তো আমরা একটা বোর্ডে প্লট দেখি। এখানে একটা বোর্ডে প্লট আছে, ফ্রিকোয়েন্সি ভার্সেস ম্যাগনিটিউড কার্ভ। বোর্ডে প্লট মানে হলো ফ্রিকোয়েন্সি ভার্সেস ম্যাগনিটিউড কার্ভ। আমাদের নেক্সট ক্লাসেই বোর্ডে প্লটটা পড়বো ইনশাআল্লাহ, যদি কন্ট্রোল সিস্টেমটা পড়ি। ঠিক আছে, কিভাবে বোর্ডে প্লট আঁকতে হয়। এই বোর্ডে প্লটে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হলো যে এখানে রেসপন্স আছে। এটা হলো ফার্স্ট অর্ডারের জন্য, এটা হলো ফার্স্ট অর্ডারের জন্য রেসপন্স, এটা হলো সেকেন্ড অর্ডারের জন্য রেসপন্স, এটা হলো থার্ড অর্ডারের জন্য রেসপন্স। আমি একটু ব্ল্যাক কালার দিয়ে শো করি। এটা হলো ফর ফার্স্ট অর্ডারের জন্য আমাদের রেসপন্স, সেকেন্ড অর্ডারের জন্য রেসপন্স, থার্ড অর্ডারের জন্য রেসপন্স। এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে একটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত, অর্থাৎ এই কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমাদের মোটামুটি বলতে গেলে আমাদের গেইনটা স্টেবল। ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য আমাদের গেইনটা মোটামুটি স্টেবল, যদিও এখানে হালকা ডেভিয়েশন থাকে, হালকা ফ্লাকচুয়েশন এরকম থাকে, কিন্তু এটা এতটা কম, সাধারণত 0.1, খুবই কম মানে ডেভিয়েশনটা, যে কারণে এটাকে নেগলেক্ট করা, হালকা ফ্লাকচুয়েশন থাকে। ঠিক আছে, তো এটাকে নেগলেক্ট করা হয়। 3 ফিট 10 ফিট, 3 ফিট 10 ফিট। ওকে, তাহলে এটা আমরা দেখতেছি কি, এটা হলো আমাদের ফর n = 1, অর্থাৎ ফার্স্ট অর্ডারের জন্য আমাদের রেসপন্স এটা হলো 20 ডেসিবেল পার ডিকেড। এটা হলো 20 ফার্স্ট অর্ডারের জন্য কি 20 ডেসিবেল পার ডিকেড। সেকেন্ড অর্ডার n = 2 এর জন্য আমাদের রেসপন্সটা হইতেছে এরকম। ঠিক আছে, এটা হলো 40 ডেসিবেল পার ডিকেড। n = 3 এর জন্য রেসপন্স এটা হলো -60 ডেসিবেল পার ডিকেড করে আমাদের গেইন ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি বাটারওয়ার্থ ফিল্টারের রেসপন্স। তো আমরা যদি ডেসিবেল এককে প্রকাশ করি, তাহলে ডেসিবেল ইন ডেসিবেল -10 log 1 + ω/ωc 2⁴ এই ইকুয়েশনটাই জাস্ট একটু সাজায় লিখলাম। ঠিক আছে, এটা এখন আমরা ডিজাইন করব, স্টেপ বাই স্টেপ ডিজাইন অফ বাটারওয়ার্থ ফিল্টার। এই ডিজাইনটা কিভাবে করি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, কারণ এটা পরীক্ষায় আসবে একটা অঙ্ক, এখান থেকে ডিজাইনের একটা অঙ্ক পরীক্ষায় আসবে। তবে এই ডিজাইনটা দেখার আগে আমাদের বেশ কিছু একটা বিষয় সম্পর্কে একটু ধারণা নেই। আমরা যদি এই রেসপন্স কার্ভটা লক্ষ্য করি, তাহলে আমাদের একটা বিষয় এখানে আমি লক্ষ্য করব, সেটা হলো এই রেসপন্স কার্ভের মধ্যে আমাদের এই যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, এই যে আমাদের অ্যামপ্লিটিউডটা দেওয়া আছে 0.9। ঠিক আছে, এই 0.9টাকে বলতেছে আমরা পারমিটেড ভেরিয়েন্স। আচ্ছা, এটা হলো পাস ব্যান্ড গেইন, অর্থাৎ আমাদের যে ফিল্টারটা তৈরি করব, এই ফিল্টারতে অবশ্যই একটা পাস ব্যান্ড গেইন থাকবে। অর্থাৎ আমাদের যে ফ্রিকোয়েন্সিতে গেলে আমাদের যে ফ্রিকোয়েন্সির উপরের সিগন্যালগুলোকে আমরা আটকাই ফেলবো, অর্থাৎ একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে গেলে যতটুকু আমি পারমিট করব ওইটুকুই হলো আমার পাস ব্যান্ড। আমাদের মনে করি এখানে পাস ব্যান্ড গেইন আমাদের এটা দেওয়া আছে 0.9 আমাদের পাস ব্যান্ড গেইন দেওয়া আছে। যদি পাস ব্যান্ড গেইন 0.9 হয়, তাহলে এই 0.9 এর জন্য আমি একটা ফ্রিকোয়েন্সি পাবো। এই ফ্রিকোয়েন্সিটাকে আমি পাইলাম কি ω1, এই ফ্রিকোয়েন্সিটা ধরলাম ω1। ঠিক আছে, এই পাস ব্যান্ড গেইনের জন্য আমি একটা ফ্রিকোয়েন্সি পাবো। আবার এটা হলো আমাদের স্টপ ব্যান্ড গেইন, অর্থাৎ আমাদের যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমি মোটামুটি বলতে গেলে মিনিমাম আমি পাস করতে দিব, পারমিট করতে দিব, অর্থাৎ অ্যামপ্লিটিউড কমায় হোক যে করে হোক এই ফ্রিকোয়েন্সির উপরে সে পাস করবে না, একটা সিগন্যালও যাবে না এই ফ্রিকোয়েন্সির উপরে। তো এই সময়ের যে তার যে গেইনটা থাকবে, ঠিক না, এটাকে বলা হয় স্টপ ব্যান্ড গেইন। এই স্টপ ব্যান্ড গেইনটা আমাদের এখানে 0.4, অর্থাৎ 0.4 এর নিচে মানে আমি কোনো সিগন্যালকে কোনোভাবেই পারমিট করব না আমার পাস করার জন্য। ক্লিয়ার? এটা হলো তার স্টপ ব্যান্ড গেইন। এটাকে বলছি আমি H2 দিয়ে। স্টপ ব্যান্ড গেইনের জন্য যে আমি এখানে ফ্রিকোয়েন্সিটা পাইলাম, এটা হলো ω2। ঠিক আছে, তাহলে আমাদের পাস ব্যান্ড গেইন এর ফ্রিকোয়েন্সি ω1, স্টপ ব্যান্ড গেইনের ফ্রিকোয়েন্সি পাইলাম ω2। এখন বাকি যেটা থাকে সেটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক না, কাট অফ ফ্রিকোয়েন্সি কোনটা? কাট অফ ফ্রিকোয়েন্সি হলো এই মোমেন্টে আমাদের গেইনটা ডিক্রিজ হয় 3 ডেসিবেল পর্যন্ত, অর্থাৎ -3 ডেসিবেল পর্যন্ত আমরা টলারেট করি, তাই না? এই -3 ডেসিবেল পর্যন্ত টলারেট করলে আমাদের এই মোমেন্টে যে আমাদের যে এই পয়েন্টে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা হলো তার কাট অফ ফ্রিকোয়েন্সি। এই কাট অফ ফ্রিকোয়েন্সি হলো আমাদের ω∨c। ঠিক আছে, এই 3 ডেসিবেল কেন পর্যন্ত আমরা কেন টলারেট করি, গেইন ডিক্রিজ হওয়া কি কেন টলারেট করি, এর পিছনে একটা কারণ হলো, এর পিছনে সবচেয়ে যেটা বড় কারণ, আমাদের চোখ, আমাদের কান 3 ডেসিবেল পর্যন্ত সিগন্যালের ভেরিয়েশনকে ধরতে পারে না। মনে করি একটা সাউন্ড সিগন্যালের গেইন 3 ডেসিবেল ডিক্রিজ হয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে আমাদের 3 ডেসিবেল ডিক্রিজ হয়েছে আমাদের কান এটা ধরতে পারবে না।
মনে করি কোনো লাইট সিগন্যালের অ্যামপ্লিটিউড 3 ডেসিবেল ডিক্রিজ হয়েছে, এই যে 3 ডেসিবেল ডিক্রিজ হয়েছে আমাদের চোখ এটা ধরতে পারবে না, মানে ওইটুক সেন্সিটিভিটি আমাদের চোখের নাই যে 3 ডেসিবেলটাকে আমাদের চোখ বা কান জাজ করতে পারে। যে কারণে ইন প্র্যাকটিক্যাল লাইফ আমরা যে কোনো কিছুর গেইনকে 3 ডেসিবেল পর্যন্ত কনসিডার করি, অর্থাৎ এইটুক আমরা ভেরিয়েশন আমরা টলারেট করি। ক্লিয়ার? এই কারণে কাট অফ ফ্রিকোয়েন্সি সাধারণত 3 ডেসিবেলই নেওয়া হয়। ঠিক আছে? অর্থাৎ এই 3 ডেসিবেলটা হলো আমাদের ওমেগা সি। এখন ঘটনা হলো এই ওমেগা সিটা কার উপর ডিপেন্ড করে? এই ওমেগা সি টোটালটাই ডিপেন্ড করে অর্ডারের উপরে। একটা ফিল্টার বাটারওয়েট ফিল্টারে অর্ডারের উপরে ডিপেন্ড করে ওমেগা সির মান। কিভাবে ডিপেন্ড করে? যদি আমি অর্ডারকে বাড়াই, অর্ডারকে বাড়াইলে আমাদের কি হয়? কাপটা এরকম হয়ে যায়। আরো বাড়াইলে কি হয়? কাপটা এরকম হয়ে যায়। আবার অর্ডার যদি কমায় তাহলে কি হয়? কাপটা আরো এরকম হয়ে যায়, তাই না? তাহলে দেখতেছি কি হইতেছে, আমাদের এইখানে এই ওমেগা সি এর মানটা শিফট করে ফেলতেছে। ওমেগা সি এর মানটা দেখা যায় শিফট করতেছে, শিফট করতেছে, শিফট করতেছে। সুতরাং কাট অফ ফ্রিকোয়েন্সি মান কিন্তু অর্ডারের সাথে সাথে শিফট করতেছে, এটা শিফট করতেছে, তাই না? সুতরাং কাট অফ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডস অন অর্ডার অফ দি ফিল্টার। একটা ফিল্টারের অর্ডারের উপরে তার কাট অফ ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। ক্লিয়ার? এটুক বুঝা গেছে? হ্যালো হ্যালো জি স্যার। সবাই কি ঘুমাইতেছে নাকি? না, ঘুমাই দিছে না স্যার। টপিক একটু ঠান্ডা মাথায় একটু শুনে পরে আবার রিপিটেডলি আবার এটা রেকর্ডটা চালু করলেই আবার মোটামুটি ইনশাআল্লাহ ক্লিয়ার। ঠিক আছে? রেকর্ড দেখলে পরে একটু হবে। ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা আমরা রাখলাম যে একটা অর্ডারের উপর ডিপেন্ড করে হলো আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি একটা বাটার ফিল্টারের। তো এখন আমরা ফিল্টার ডিজাইন করা শিখবো। তো ফিল্টার ডিজাইন করার আগে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে লেখা আছে। দি অ্যামাউন্ট অফ গেইন রিকোয়ার্ড ইজ দা পাস ব্যান্ড। যে গেইন অ্যামাউন্ট অফ গেইন রিকোয়ার্ড, যে গেইন আমরা চাই সেই গেইনটা হলো আমাদের পাস ব্যান্ড। ঠিক করা রাখ নাই দে। পাস ব্যান্ডে যে ফ্রিকোয়েন্সি আপ টু হুইচ পাস ব্যান্ড গেইন মাস্ট রিমেইন মোর অর লেস, যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে লেখছে আমাদের পরিণাম। এই অটোমেটিক ঠিক হয়ে গেছে। এই মেবি সাউন্ড অফ ঠিক আছে, সব ঠিক আছে। এই অংশ কারণ এই আসবে, এটা একটু মনোযোগ দাও। এখন আমি একটা বাটার ফিল্টার, হ্যাঁ এখন পরীক্ষা কোনটা আসবে করলেন স্যার? এই যে বাটার ফিল্টার ডিজাইন, ঠিক আছে? তো এখন আমি একটা বাটার ফিল্টার ডিজাইন করব। ডিজাইন করার বিভিন্ন স্টেপ আছে, এক্সাম্পল দিলে জিনিসটা আরো ক্লিয়ার হবে, কিন্তু এক্সাম্পল দেওয়ার আগে একটু থিওরিটা আলোচনা করি যে একটা বাটার ফিল্টার কিভাবে আমরা ডিজাইন করি। তো বাটার ফিল্টার ডিজাইন করার জন্য প্রথমেই আমাদের যেটা বের করতে হবে, আমরা কোন অর্ডারে বাটার ফিল্টার ডিজাইন করব, অর্থাৎ ট্রান্সফার ফাংশন বের করতে হবে। আমরা যে কোনো একটা ফিল্টারের ট্রান্সফার ফাংশন বের করব। এই ট্রান্সফার ফাংশনে ম্যাগনিটিউড বের করব। ম্যাগনিটিউড বের করার ফর্মুলা কি? ম্যাগনিটিউড বের করার ফর্মুলা কিছু আগে দেখে আসলাম, বাটার পলিনোমিয়াল যেটা 1/1 + ওমেগা বা ওমেগা সি 2 টু দি পাওয়ার n রুট ওভার হোল টু দি পাওয়ার হাফ বা রুট ওভার আর কি, পুরোটা রুট ওভার। ঠিক আছে? তো এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন এর ম্যাগনিটিউড। এখন এই ইকুয়েশনের মধ্যে আমাদের দুইটা কন্ডিশন বলছিলাম না এখানে, কি কি আমাদের জানতে হবে? এক হলো আমাদের পাস ব্যান্ড গেইন জানতে হবে, তারপরে পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি জানতে হবে, তারপর জানতে হবে হলো স্টপ ব্যান্ড গেইন, স্টপ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি আমাদের জানতে হবে, তাই না? দুইটা 1 2 3 4টা জিনিস আমাদের জানতে হয়। এরপরে আমাদের কি বের করতে হবে? ওমেগা সি এন অর্ডার বের করতে হবে এবং ওমেগা সি বের করতে হবে। এই কয়টা জিনিস আমাদের জানতে হবে, তাই না? এখন ওই কয়টা জিনিস আমরা একটু জানি, দেখি কিভাবে জানবো। ঠিক আছে? তো এই সমীকরণ হলো আমাদের ম্যাগনিটিউডের সমীকরণ। তো এই সমীকরণটা লিখলাম। এখন আমরা ওমেগা ইকুয়াল টু ওমেগা 1 অর্থাৎ পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সিটা বসাইলাম। ঠিক আছে? পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু ওমেগা 1 বসাইলাম এই সমীকরণে। তো এখানে ওমেগার জায়গায় ওমেগা 1 বসাইলাম। এই সমীকরণটা পাইলাম 9.8। এখন আবার কি করলাম? স্টপ ব্যান্ডের আমি ফ্রিকোয়েন্সিটা বসাইলাম। স্টপ ব্যান্ড ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু ওমেগা 2 বসাইলাম। বসানোর পরে এই স্টপ ব্যান্ডের জন্য এই সমীকরণটা পাইলাম। এখন এই 9.8 এবং 9.9 এই দুইটা সমীকরণের মধ্যে আমাদের আননোন পার্ট কোনটা? এই দুইটা সমীকরণের মধ্যে আমাদের H1 ওমেগা নোন, H2 ওমেগা নোন, কারণ প্রশ্নে আমাদের দেয়া থাকবে এই দুইটার মান।
অর্থাৎ H1 ওমেগার মান দেওয়া থাকবে, H2 ওমেগার মান দেওয়া, অর্থাৎ পাস ব্যান্ড গেইন এবং স্টপ ব্যান্ড গেইনের মান দেওয়া থাকবে। আমাদের ওমেগা 1 ফ্রিকোয়েন্সি এবং ওমেগা 2 ফ্রিকোয়েন্সির মান আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। আননোন শুধুমাত্র দুইটা, এক হলো এন এর মানটা অর্থাৎ অর্ডারটা, আর হলো ওমেগা সি অর্থাৎ কাট অফ ফ্রিকোয়েন্সিটা। এই দুইটা হলো আমাদের আননোন। এখন দুইটা সমীকরণের দুইটা আননোন যদি থাকে, আমরা ইজিলি এই দুইটা সমীকরণকে সমাধান করে সহজেই এন এবং ওমেগা সি এর মান বের করতে পারি, তাই না? যেমন দুইটা সমীকরণ যদি এক্স ওয়াই থাকে এবং দুইটা আননোন থাকলে, এক্স ওয়াই দুইটা আননোন থাকলে দুইটা সমীকরণকে আমরা সলভ করতে পারবো। সমীকরণ দুইটাকে সলভ করে আমরা এন এবং ওমেগা সি এর মান ইজিলি বের করতে পারবো। ঠিক আছে? তাহলে এখান থেকে এন বের হবে এবং এখান থেকে ওমেগা সি এর মান বের হবে। ঠিক আছে? এখন একটা বিষয় বলি, এন এর মান যদি কখনো ফ্র্যাকশন বের হয়, একটা জিনিস খেয়াল করো, এন মানে কি? অর্ডার। এন মানে অর্ডার। ধরো এন এর মান আসলো 2.46, এরকম একটা মান আসলো। এন এর মান কখনো ফ্র্যাকশন হতে পারে না। এন এর মান হয় আমরা এটাকে 3 ধরবো, না হয় এটাকে আমি 2 ধরবো। ক্লিয়ার? কিন্তু আমি যদি 2 ধরি এন এর মান, তাহলে আমাদের ফিল্টারের কোয়ালিটিটা অনেক খারাপ হয়ে যাবে। ঠিক আছে? অনেক খারাপ মানের ফিল্টার তৈরি হবে, যে কারণে আমরা এন এর মানকে দিক কমায় ধরবো না। যদি 2.46 থাকে, এটাকে আমরা 3 ধরবো। ঠিক আছে? কারণ এন এর মান কখনো আমাদের ইন্টিজার নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার হইতে পারে না, অর্থাৎ কোনো ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা এন এর মান হবে না। ক্লিয়ার? অর্থাৎ স্যার দশমিকের উপরে গেলে পরের সংখ্যা ধরবো, পরের তো সংখ্যাটা আমরা ধরে নিব। উপরে উঠলে, হ্যাঁ, উপরে উঠলেই পরের সংখ্যাটা ধরে নিয়ে আমরা ফিল্টার তৈরি করব। অর্ডার একটা বাড়াই দিব। নাকি কোনো 0.5 উপরে একটা 5 নিচে ধরলে আবার ওইটাই সেটাই না না ধরবো, না, এরকম না তো? এটা হলো পারপাস। এটা এই দশমিক আলোচনা অনেক লম্বা আলোচনা। এটা আমাদের পারপাসের উপর, যেমন কোনটা আসলো 2.1 ধরে আমার কোনটা আসলো না, আমরা ইচ্ছা করলে এটাকে 2 বানাইতে পারি। কিন্তু 2 বানাইলে আমাদের দেখতে হবে আমাদের পারপাস সার্ভ করে কিনা, যে মিনিমাম পারপাসটা সার্ভ করে কিনা। যদি এরকম থাকে সামান্য ডেভিয়েশন আমাদের কোনো ম্যাটার না, মানে 2 করলে আমাদের কোয়ালিটি একটু ডাউন হবে। মনে রাখতে হবে 2 যদি করি আমাদের ডিজায়ার যে এক্সপেক্টেড যে কোয়ালিটি তার চেয়ে কিন্তু বিলো রেঞ্জে পাবো আমি। কিন্তু 2.1টাকে যদি আমি 3 বানাই, তাহলে অবশ্যই অ্যাবভ হাই কোয়ালিটির হবে জিনিসটা। 2 করলে আমাদের কি হবে? অর্ডার কমে যাবে, আমাদের ডিজাইন করা সহজ হয়ে যাবে, আমাদের ডিজাইন খুব সিম্পল হবে, কিন্তু কোয়ালিটি ডাউন হয়ে যাবে। কারণ 2.1 যেখানে ছিল, যেখানে 2 করছি, আমাদের কোয়ালিটি একটু ডাউন হয়ে যাবে, আমাদের নয়েজটা একটু বেশি পাস করবে। কিন্তু যদি 3 করি 2.1টাকে, আমাদের অবশ্যই বেটার কোয়ালিটির ফিল্টার হবে এটা, কিন্তু সার্কিটটা একটু বাল্কি হয়ে যাবে। এই যা, ঠিক আছে? এটা ডিপেন্ডস করে আমাদের সিচুয়েশনের উপরে। যদি কখনো সার্কিট বাল্কি করলে আমাদের প্রবলেম না থাকে, আমরা এটাকে 3 করেছি। যদি আমাদের সার্কিট বাল্কি হয় একটা বড় ধরনের প্রবলেম হয়ে দাঁড়ায়, তখন এটাকে যদি কোয়ালিটি একটু ডিক্রিজ করে হলে এটাকে আমরা 2 করতে পারি, আমাদের কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? এখন তো স্যার সি গুলো তো ডিটেইলস পড়ার সুযোগ হচ্ছে না, এইজন্য আমরা এইজন্যই বললাম যে আমরা এটাকে ধরে নিব 3 এখন বর্তমানে। ঠিক আছে? আমরা এটাকে 3 ধরে নিব। তো এটা আমরা দেখলাম এখানে এন এবং ওমেগা সি এর মান বের করবে দুইটা সমীকরণ থেকে। এখন স্টেপ 2টা আসি, খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। এখন স্টেপ 2তে আমরা কি করব? ফিল্টার ডিজাইন করার। এখানে ডিটারমাইন দি অফ দি পোলস অফ এইচএস, অর্থাৎ ট্রান্সফার ফাংশনে আমাদের যতগুলো পোল আছে এই পোলগুলো আমি ডিটারমাইন করব। মনে করি এই পোলটা কার উপর ডিপেন্ড করবে? এই পোলটা ডিপেন্ড করবে অর্ডারের উপরে। মনে করি আমাদের এই আগের স্টেপ থেকে মনে করি এন এর মান, অর্থাৎ অর্ডারের মান আসছে হলো আমাদের 4, মনে করি 4 আসছে অর্ডারের মান না। এখন কোন সিস্টেমে কোন ফিল্টারে যদি অর্ডারের মান 4 আসে, 4 অর্থ হলো তার পোল আছে হলো 2n, অর্থাৎ অর্ডারের দ্বিগুণ। অর্থাৎ এর যদি 4 হয়, তাহলে এর পোল সমান সমান হবে পোল ইকুয়াল টু টুয়াইস n সমান সমান হবে 8। ক্লিয়ার? যদি কোন ফিল্টারের অর্ডার 4 হয়, এর অর্থ হলো ওই ফিল্টারের পোল সংখ্যা হলো 8টা। ক্লিয়ার? কোন ফিল্টারের অর্ডার যদি হয় 3, এর অর্থ হলো তার পোল সংখ্যা হলো 6টা। কোন ফিল্টারের অর্ডার মানে n এর মান যদি হয় 2, এর অর্থ হলো তার পোল সংখ্যা হলো 4টা। ক্লিয়ার? দ্বিগুণ নাকি স্যার? তাহলে n এর মানে দ্বিগুণ নাকি? হ্যাঁ, অর্ডারের দ্বিগুণ, পোল সংখ্যা হবে অর্ডারের সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে? এবং একটা পোল থেকে আরেকটা পোল দ্বিগুণ। হ্যাঁ, একটা পোল থেকে আরেকটা পোলের ডিফারেন্সটা কত হবে আমরা একটু দেখি। একটা পোল থেকে আরেকটা পোলের ডিফারেন্সটা বের করব আমরা 360 ডিভাইডেড বাই নাম্বার অফ পোল, অর্থাৎ টুয়াইস এন নাম্বার অফ পোল। ঠিক আছে? 360 কে টোটাল পোল সংখ্যা দিয়ে ভাগ করলে যা আসে, যেমন যদি হয় 8টা, তাহলে 360 ভাগ 8
8 যত আসে তত, যদি হয় 6টা তাহলে 360/6 যত আসে তত, অর্থাৎ একটা পোল থেকে আরেকটা পোলের ডিফারেন্স। ঠিক আছে, এখন এত তাহলে তো 360 ডিভাইডেড পোল লিখলেই হয় স্যার। হ্যাঁ 360 ডিভাইড বাই পোল, 360 যদি পোল 8টা হয় তাহলে 360 কে আমি 8 দিয়ে ভাগ করি 45, তাহলে ফর 8 পোল আমাদের ডিফারেন্সটা আসে হলো 45 ডিগ্রি। ঠিক আছে, 8 পোলের জন্য। আবার যদি পোল সংখ্যা হয় 3, পোল যদি 3 হয় তাহলে ডিফারেন্সটা কত আসে, 360/6 সমান সমান 60, তাহলে ডিফারেন্স আসে 60 ডিগ্রি করে। ঠিক আছে, যদি n = 3 হয়, n = 3 হলে আমাদের প্রতি পোলের ডিফারেন্স আসে 60 ডিগ্রি করে এই সমীকরণ থেকে। ঠিক আছে, এখন এই যে 60 ডিগ্রি গুলো ডিফারেন্স হবে, এই পোলগুলোর প্রথম পোলটা কোন পজিশনে সেট হবে এটা আমাদের এখন বের করতে হবে। অর্থাৎ এই যে আমি পোলগুলো সেট করলাম, এখন যার অর্ডার সংখ্যা 3 তার পোল সংখ্যা হলো 6টা, তাই না? মনে রাখবো যদি অর্ডার বেজোড় হয়, যদি অর্ডার বেজোড় হয় তাহলে এক নিয়ম, যদি অর্ডার জোড় হয় তাহলে আরেক নিয়ম। ঠিক আছে, আমরা একটু দেখি এখানে খেয়াল করে। এই যে এখানে যদি অর্ডার জোড় হয় n = 2 আছে তাহলে এটা 4, তাহলে আমাদের এখানে if the n is even, location of pole is θ/2 with respect to the θ/2, আচ্ছা এটা ইভেন সংখ্যা। আচ্ছা হ্যাঁ দেখি, আচ্ছা মনে করি আমাদের পোল সংখ্যা হলো আমাদের 3টা, ঠিক আছে, সরি 4টা, 4টা যদি হয় তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কত করে থাকবে, 45 ডিগ্রি করে থাকবে না? 4টা পোল হলে স্যার 4টা পোল 45 হলে, ডিগ্রি। না সরি 4টা হলে, অর্ডার হলে 4 হলে পোল হবে 8টা। পোল যদি 8টা হয়, পোল 8টা হবে পোল 8টা। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স থাকবে 45 ডিগ্রি করে, তাই না? আর 45 ডিগ্রি যদি থাকে তাহলে প্রথম পোলটা কোন জায়গায় থাকবে, প্রথম পোলটা থাকবে এই লোকেশনে 45 ডিগ্রির অর্ধেক 22.5, 22.5 এটাতে থাকবে আমাদের প্রথম পোল। আরেকটা পোল থাকবে এই লোকেশনে, এটা হলো আমাদের 22.5, তাহলে এই 22.5 22.5 দুইটা মিলে হবে আমার 45 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার না স্যার? আচ্ছা আবার বলতেছি, যদি পোল সংখ্যা সরি অর্ডার সংখ্যা জোড় হয়, অর্থাৎ n = 4, এটা অর্ডার মানে জোড় সংখ্যা, যদি অর্ডার সংখ্যা জোড় হয় তাহলে প্রথম পোলটা থাকবে দুইটার মধ্যে, দুই পোলের মাঝে ডিফারেন্সটা এই ডিফারেন্সের অর্ধেক, অর্থাৎ এই জিরো লেভেল থেকে, অর্থাৎ এই কন্ডিশন থেকে, এই গ্রাউন্ড পজিশন থেকে আমাদের এই কন্ডিশন থেকে আমাদের এর ডিফারেন্স থাকবে তাহলে 45 এর অর্ধেক 22.5। ক্লিয়ার? 22.5। ঠিক আছে, এটা হলো আমাদের একটা পোল, এটা হলো পোল নাম্বার 1। তাহলে এরপরে কতটুকু আরেকটা ডিফারেন্স থাকবে কি, এর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে এটার 45 ডিগ্রিতে আরেকটা পোল থাকবে। 45 থেকে আবার 22.5 নাকি 45 ঘন্টা? না না না, এখন ঘটনা হলো যে এখানে তো কোনো পোল নাই, এখানে পোল থাকবে একটা, এই জায়গায় একটা পোল থাকবে, এই জায়গায় পোল। 22.5 স্যার একটা শুরু হলো, 22.5 একটা প্রথমটা। হ্যাঁ 45 হলে 22.5 প্রথমটা স্যার। এটা একটা টাকাই নেই। আচ্ছা এরপরে হলো 45 ডিগ্রি তাহলে কোন পর্যন্ত যায়, এই পর্যন্ত যাবে মনে হয়, এইখানে একটা। হ্যাঁ তারপরে আবার 45 ডিগ্রিতে গেলে এইখানে যাবে, আবার 45 ডিগ্রিতে এখানে যাবে, আবার 45 ডিগ্রিতে। আচ্ছা এটা টোটালটাই হবে, মানে এখানে টোটাল 8টা হবে, একটা এখানে ধরি, আরেকটা ধরি এখানে, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই 8টা পোল। ঠিক আছে, এই 8টা পোল, একটা এটা পোল এক নাম্বার 1, পোল নাম্বার 2, পোল নাম্বার 3, এটা হলো পোল নাম্বার 4, সরি এই যে পোল নাম্বার 4, পোল নাম্বার 5, পোল নাম্বার 6, পোল নাম্বার 7, পোল নাম্বার 8। যদি n = 4 হয় তাহলে p পোল সমান সমান 8 হবে,
আর 8টা পোল হবে এই রকম করে, এবং এই এক্স অ্যাক্সিসের সাথে এর ডিফারেন্সটা থাকবে 22.5। কেন 22.5? কারণ 360 কে 8 দিয়ে ভাগ করলে হয় 45, 45-এর অর্ধেক হইলো আমার 22.5, যে কারণে প্রথম পোলের লোকেশনটা থাকবে এই এক্স অ্যাক্সিসের সাথে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে। ক্লিয়ার? ক্লিয়ার ছিল, এটা বুঝলাম স্যার। আর দ্বিতীয় আর পোলের আর দ্বিতীয় পোলটা থাকবে, কারণ একটা পোল থেকে আরেকটা পোলের ডিফারেন্স কত? 45 ডিগ্রি। তাহলে প্রথম পোল 45। থেকে দ্বিতীয় পোলের ডিফারেন্স থাকবে 45 ডিগ্রি, দ্বিতীয় পোল থেকে তৃতীয় পোলের ডিফারেন্স থাকবে 45 ডিগ্রি, তৃতীয় পোল থেকে চতুর্থ পোলের ডিফারেন্স থাকবে 45 ডিগ্রি, চতুর্থ পোল থেকে পঞ্চম পোলের ডিফারেন্স থাকবে 45 ডিগ্রি, পঞ্চম পোল থেকে ষষ্ঠ পোলের ডিফারেন্স থাকবে 45 ডিগ্রি, ষষ্ঠ থেকে সপ্তম পোলের ডিফারেন্স থাকবে 45 ডিগ্রি, সপ্তম পোল থেকে অষ্টম পোলের ডিফারেন্স থাকবে 45 ডিগ্রি। ঠিক আছে? আবার অষ্টম পোল থেকে প্রথম পোলের ডিফারেন্স থাকবে 45 ডিগ্রি, কারণ এটা যদি 22.5 হয়, এই অ্যাঙ্গেলটাও হবে আমার 22.5। এই দুই 22.5 মিলে হয়ে যাবে 45 ডিগ্রি ডিফারেন্স পোলের। ক্লিয়ার? স্যার ক্লিয়ার, ঠিক আছে। তাহলে 0 থেকে দ্বিতীয় পোলের ডিস্টেন্স হবে 45 যোগ 22.5, এই হ্যাঁ হলো হ্যাঁ হ্যাঁ 67.5, তাই তো? হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে। এখন এটা হলো জোরের ক্ষেত্রে, অর্ডার যদি জোর হয়। এখন অর্ডার যদি বিজোড় হয় তাহলে কি হবে? যে মনে করি n = আমার 3 দেয়া আছে, n = 3 মানে কত? আমাদের পোল সংখ্যা হলো 6, আর পোল সংখ্যা যদি 6 হয় তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কত থাকে? 360 ভাগ 6 কত আসে? 60 ডিগ্রি, 360 ভাগ 6, 60 ডিগ্রি করে আসে। 60 60 ডিগ্রি যদি আসে ডিফারেন্সটা, যেহেতু আমাদের বেজোর আছে, অর্ডার বেজোর থাকার অর্থ হলো প্রথম পোলটা এক্স অ্যাক্সিস এর মধ্যেই হবে, প্রথম পোলটা অবশ্যই এই এক্স অ্যাক্সিসেই হবে। বেজোর থাকার অর্থ, অর্ডার যদি বেজোর থাকে অর্থ হলো এটা। প্রথম পোলের সাথে দ্বিতীয় পোলের ডিফারেন্স কত থাকবে? 60 ডিগ্রি। ঠিক আছে? টোটাল 6টা পোল, তাহলে একটা পোল এটা যদি হয় 2টা 3টা, আচ্ছা এই পাশে হলো 3টা, এই পাশে হলো 3টা, টোটাল 6টা থাকবে। তাহলে এটা 60 ডিগ্রি যদি করি, মনে করি এটা 60 ডিগ্রি, একটা 2টা, এটা যদি 60 ডিগ্রি ধরি মনে করি 3টা, এটা যদি ধরি মনে করি 4টা, এটা মনে করি 5টা, মনে করি 6টা। হ্যাঁ, মনে করি এইভাবে হইলো পোলগুলা। তাহলে প্রত্যেকটার সাথে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এটার সাথে এটা ডিফারেন্স 60 ডিগ্রি, এটার সাথে এটা ডিফারেন্স 60 ডিগ্রি, প্রত্যেকটা পোলের সাথে প্রত্যেকটা পোলের ডিফারেন্স 60 ডিগ্রি করে। ঠিক আছে? এই হলো আমাদের, যদি আমাদের অর্ডার বেজোর হয়। বেজোর হলে প্রথম পোলের লোকেশনটা থাকবে রিয়েল অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে। ঠিক আছে? আর জোর হলে লোকেশনটা কই থাকবে? এর উপরেই থাকবে। হ্যাঁ হ্যাঁ এক্স এক্স এর উপরেই থাকবে যদি বেজোর হয়। অর্ধেকের। হ্যাঁ, যদি পোল সংখ্যা 5 হয়, এটা যদি 5 হয় তাহলে অর্ডার সংখ্যা 5 হলে কত হবে? এটা হবে 10, ওই জায়গাতে থাকবে, 10 হলেও এখানে থাকবে, এখানে থাকবে, কিন্তু এখানে 10টা পোল থাকবে, টোটালটা 10টা পোল থাকবে। 360 ভাগ করলে কত থাকে? আমাদের 36 ডিগ্রি ডিফারেন্সে থাকবে। 36 ডিগ্রি, কোন অ্যাঙ্গেল 36 ডিগ্রি হবে, কিন্তু প্রথম পোল এক অক্ষে বরাবরই হবে, এক অক্ষে বরাবরই থাকবে। ক্লিয়ার? তো এইটা হলো পোল সংখ্যা নির্ণয় করার সিস্টেম। তো পোল সংখ্যা যদি আমরা নির্ণয় করে ফেলি, আমাদের সেকেন্ড স্টেপসে ডিটারমাইন দি পোল অফ এইচএস। এখন আমাদের যে কাজটা করতে হবে, ভ্যালিড পোলের সংখ্যা নির্ণয় করতে হবে। এখন এই যে আমি সব পোল নির্ণয় করছি, এই সবগুলো পোল কিন্তু ভ্যালিড না। কারণ কি? আমরা জানি যে কোনো একটা বোর্ডে প্লটের যে কোনো একটা, আমরা যদি এইরকম একটা, এটা কি, এটা সাধারণত আমাদের এস প্লেন, এটাকে বলা হয় এস প্লেন। তো এস প্লেনের আমরা জানি যে কন্ট্রোল সিস্টেমে পড়ে আসছি, কন্ট্রোল সিস্টেমের কনসেপ্ট, যে এস প্লেনের যদি আমাদের লেফট হাফে যে পোলগুলো থাকবে এই পোলগুলো হলো স্টেবল পোল, আর রাইট হাফে যতগুলো পোল থাকবে এই পোলগুলো হলো আনস্টেবল পোল, তাই না? আমরা কন্ট্রোলে পড়ে আসছি না? লেফট হাফের যতগুলো পোল আছে ওগুলো হবে স্টেবল পোল, আর রাইট হাফের যে পোলগুলো থাকবে ওগুলো হবে আনস্টেবল পোল, স্টেবিলিটিতে পড়ে আসছি। সুতরাং আমাদের ভ্যালিড পোলগুলো হবে শুধুমাত্র লেফট হাফের যে পোলগুলো থাকবে ওগুলো, রাইট হাফের পোলগুলো আমাদের ভ্যালিড পোল না। এই কারণে আমাদের এরপরে স্টেপের কাজটা হলো কতগুলো ভ্যালিড পোল আছে সেটা নির্ণয় করা। ঠিক আছে? এই সেকেন্ড কাজটা হলো আমাদের নাম্বার অফ ভ্যালিড পোল নির্ণয় করা। ভ্যালিড পোল মানে আনস্টেবল যেগুলো ওটাই ভ্যালিড নাকি স্যার? স্টেবল যেটা, অর্থাৎ লেফট হাফের যে পোলগুলো থাকবে সেগুলো হলো ভ্যালিড পোল। স্টেবল গুলো আনভ্যালিড। আনস্টেবল পোল নিয়ে তো আমার কাজ নাই।
এই যে লেফট হাফ অফ এস প্লেন অ্যালন আর স্টেবল ফ্লোর, এই লেফট হাফের এস পোল গুলো নিব। মনে করি এই দুটো পোল হলো B1 এবং B2। এখন আমার যে কাজটা করতে হবে, এই B1 এবং B2 এর মান বের করতে হবে। B1 এবং B2 কে মান কিভাবে বের করতে পারবো? cos আলফা প্লাস মাইনাস j sin আলফা, এই ফর্মুলা দিয়ে ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করে, এখানে ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করে আমি এই পোল দুইটার মান বের করব, অর্থাৎ cos আলফা প্লাস মাইনাস j sin আলফা, এই ফর্মুলা ইউজ করে এই আলফাটা কোনটা, এই রিয়েল অ্যাক্সিস থেকে আমার কলমটা বের করি, এক সেকেন্ড। আচ্ছা, কাটে গেলে আবার একটু রিকানেক্ট হবো ইনশাআল্লাহ। আচ্ছা, আলফার মানটা হলো এই রিয়েল অ্যাক্সিস থেকে পোলের ভ্যালিড পোলের যে ডিফারেন্সটা, অ্যাঙ্গেলটা, ওইটা হলো আমাদের আলফার মান, ঠিক আছে। অর্থাৎ ভ্যালিড পোলের যে ডিফারেন্সটা থাকবে আমাদের রিয়েল পোল থেকে অ্যাক্সিস থেকে, সেটা হবে তার আলফার মান, ঠিক আছে। এটা এই আলফার মানটা, ঠিক আছে। এখানে আলফার মান এই সমীকরণের জন্য আমাদের 135 দেয়া আছে, সুতরাং এখানে আমাদের আলফার মান হলো 135, ঠিক আছে। তাহলে cos আলফা প্লাস মাইনাস j sin আলফা, এই ফর্মুলায় cos 335 প্লাস মাইনাস j sin 335 বসাই দিলেই আমাদের পোল দুইটা বের হয়ে যাবে, ঠিক আছে। যতগুলো পোল ততগুলো বের হয়ে যাবে। এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। আমাদের এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কাটে যাবে মনে হয়, কাটে গেলে আবার একটু রিকানেক্ট হবো ইনশাআল্লাহ। এরপরে ভ্যালিড পোল গুলা বের হয়ে গেলে আমাদের যে কাজটা থাকবো, থার্ড যে কাজটা, সবার শেষ স্টেপ, সেটা হলো ওই যে ট্রান্সফার ফাংশন বের করছিলাম, ওই ট্রান্সফার ফাংশনের মধ্যে এই পোলের মানগুলো গিয়ে বসাই দেওয়া। এই ট্রান্সফার ফাংশনে পোলের মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে যে ইকুয়েশনটা আসবে, এই ইকুয়েশনটাই হলো আমাদের ফিল্টারের জন্য ট্রান্সফার ফাংশন। ক্লিয়ার? যে ফিল্টারটা আমরা ডিজাইন করতেছি তার ট্রান্সফার ফাংশন। এইটাকে যদি আমি রেকর্ড, হ্যাঁ, তাহলে আমরা এই যে ট্রান্সফার ফাংশন বের করলাম, এই ট্রান্সফার ফাংশনটাই আমরা ইমপ্লিমেন্ট করলে আমাদের once the transfer function is obtained, the design of the filter is easy. Let us now choose the specific example to illustrate the design. এখন আমরা একটা एग्जांपल দেখি, एग्जांपल দেখলে ক্লিয়ার হবে। এই ট্রান্সফার ফাংশন থেকে আমরা ইজিলি আমাদের ফিল্টারটা ডিজাইন করতে পারবো, কারণ এটাকে ইনভার্স ল্যাপ্লাস করে আমরা যেভাবে ডিজাইন করি এর আগে, ওই নরমাল প্রসেস আমরা এটা ডিজাইন করতে পারবো। তো এখন আমরা একটা एग्जांपल দেখি। एग्जांपलটা হলো ডিজাইন এ বাটারওট লো পাস ফিল্টার। এইভাবে পরীক্ষা আসবে হুবহু। আমি কোশ্চেন বেশি ঘুরাবো না, কারণ ফিল্টার এমনি একটা কঠিন টপিক, ঘুরাইলে কেউ পারবে না, আমি জানি। আমি ইজি কোশ্চেন করবো একদম, ঠিক আছে। ঠিক এই টপিকস এর মতোই কোশ্চেনটা থাকবে, জাস্ট ভ্যালুটা চেঞ্জ হতে পারে, বলে দিলাম। ওকে, একটু দেখি সবাই। ডিজাইন এ বাটারওট লো পাস ফিল্টার ফর দ্য ফলোইং স্পেসিফিকেশন। আমি একটা বাটারওট লো পাস ফিল্টার ডিজাইন করতে বলতেছি ফর দ্য ফলোইং স্পেসিফিকেশন। এই স্পেসিফিকেশন গুলো ইউজ করে কিভাবে ডিজাইন করব। আমাদের এখানে দেয়া আছে পাস ব্যান্ড গেইন 0.9 দেয়া আছে। তাহলে ফ্রিকোয়েন্সি আপ টু হুইচ পাস ব্যান্ড গেইন মাস্ট রিমেইন মোর অর লেস স্টেডি ওমেগা 1। ওমেগা 1 এর মান দেয়া আছে 100 রেডিয়ান পার সেকেন্ড। তারপরে স্টপ ব্যান্ড গেইন বা গেইন ইন দা অ্যাটেনুয়েশন ব্যান্ড, স্টপ ব্যান্ড গেইন এর মান দেয়া আছে 0.4, এবং স্টপ ব্যান্ড গেইন এর জন্য আমাদের ওমেগা 2 এর মান দেয়া আছে 200 রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ এখানে কি দেওয়া আছে, H1s এর মান দেওয়া আছে, H2s এর মান দেওয়া আছে, ওমেগা 1 এর মান দেওয়া আছে, ওমেগা 2 এর মান দেওয়া আছে, যেটা আমি বলছিলাম। আমাদের বের করতে হবে কি, প্রথমে অর্ডার সংখ্যা n, এবং আরেকটা বের করতে হবে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি। এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তো আমাদের প্রথমে বাটারওট পলিনোমিয়ালের যে ইকুয়েশনটা আছে সেটা আমি লিখি। আমাদের পাস ব্যান্ড গেইন কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা, হ্যাঁ, কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি এবং এন বের করতে হবে, অর্ডার বের করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের বাটারওট পলিনোমিয়াল থেকে দুইটা ইকুয়েশন ডিরাইভ বের করব। ওই দুইটা ইকুয়েশনকে সলভ করে আমাদের এন এবং ওমেগা সি এর মান বের করব। প্রথম ইকুয়েশন কি দিয়ে বের করব, আমাদের পাস ব্যান্ড গেইন দিয়ে। পাস ব্যান্ড গেইনের মান কত আছে, 0.9 দেওয়া আছে। তাহলে 0.9 ইকুয়াল টু 1/1 প্লাস ওমেগা 1 এর মান কত দেওয়া আছে, 100। তাহলে 100 বাই ওমেগা সি টু দি পাওয়ার টুয়াইস এন হোল রুট ওভার, ঠিক আছে। এটা হলো একটা সমীকরণ। দ্বিতীয় সমীকরণ পাইছি কই থেকে পাবো, স্টপ ব্যান্ড গেইন থেকে পাবো বা অ্যাটেনুয়েশন ব্যান্ড গেইন থেকে পাবো। তো এখানে স্টপ ব্যান্ড গেইনের মান কত দেয়া আছে, এখানে 0.4 দেয়া আছে, আর এর জন্য ফ্রিকোয়েন্সি কত, ওমেগা 2 এর মান 200 দেয়া আছে। তো এই দুইটা মান বসাই দেই, 0.4 এবং ওমেগা 2 এর মান 200 বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই সমীকরণ দুইটাকে আমি এখন সলভ করব। এই সমীকরণ দুইটাকে সলিউশন করলে আমাদের, জাস্ট সলিউশন করব সমীকরণ দুইটা, সলিউশন করলে আমাদের প্রথমে এন এর মান পাইতেছে 2.244। এই যে দেখি এন এর মান পাইছি 2.244 পাইছি এন এর মান।
এখন n এর মানকে আমি কি ধরবো? n এর মান 3 ধরবো। আমি বলছি 2.244 কে আমি এখন 3 ধরবো, কারণ এর নিচে দিলে আমাদের কোয়ালিটি ডাউন হয়ে যায়। আমি 3 ধরবো। এখানে অনেক ব্যাখ্যা আছে, এক্সপ্লেনেশন আমি গেলাম না, এতটুকু করলে আমি কোর্স শেষ করতে পারবো না। ঠিক আছে, 3 ধরবো। 3 ধরার পর এই n = 3 কে ধইরা এখন ওমেগা সি এর মান বের করব। n = 3 এর জন্য আমি এখন ওমেগা সি বের করব। ওমেগা সি এর মান কিন্তু 2.244 দিয়ে বের করব না, n = 3 এর জন্য বের করব। তো n = 3 এর জন্য আমি এই যে সমীকরণে যে কোনো একটা সমীকরণে আমি বসাই দিব। এই যে সমীকরণে বসাই দিলাম, যে কোনো একটা সমীকরণে বসাই দিয়ে আমি ওমেগা সি এর মান এই যে কোনো একটা সমীকরণে বাইসে নিয়ে সুইটেবল একটা সমীকরণ বাইসে নিই। মনে করো যে কোনো একটা সমীকরণ বাইসে নিয়ে এখানে কোন যে সমীকরণ বসাইলাম বাই করলাম আর হ্যাঁ কি স্যার, ওমেগা সি আচ্ছা এর মান বাই করলাম। হ্যাঁ বসাই দিয়ে ওমেগা সি এর মান বের করলাম, ওমেগা সি এর মান বের করে ফেললাম। তাহলে এটা হলো তার ওমেগা সি এর মান, আর এন এর মান হচ্ছে আমার 3। এন এর মান 3 বেজোড় সংখ্যা, আমরা একটু খেয়াল করি, এন এর মান বেজোড় সংখ্যা। এখন আমার পোল নির্ণয় করতে হবে। বেজোড় সংখ্যা হইলে অবশ্যই প্রথম পোল প্রথমটা কই থাকবে? এক্স অ্যাক্সিস এর থাকবে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এর মধ্যে প্রথম পোলটা থাকবে। যেহেতু n = 3, আমার পোলের সংখ্যা কয়টা থাকবে? 6টা থাকবে। n = 3 এর জন্য সংখ্যা থাকবে 6টা। তাহলে প্রথম পোল থাকবে এই এক্স অ্যাক্সিস এর মধ্যে, যেহেতু বেজোড় আছে। দ্বিতীয় পোল 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, কারণ 6টা পোলের জন্য ডিফারেন্স থাকবে 60 ডিগ্রি। 360/6 = 60। দ্বিতীয় পোল থাকবে এখানে। তৃতীয় পোল থাকবে আরো 60 ডিগ্রিতে এখানে। চতুর্থ পোল এইখানে। পঞ্চম পোল এখানে। ষষ্ঠ পোল এইখানে। ঠিক আছে, এই 6টা পোল আমার হলো। এর মধ্যে ভ্যালিড পোল কোনগুলা? ভ্যালিড পোল হলো লেফট সাইডের পোলগুলা, অর্থাৎ B2, B1 এবং B3, এই তিনটে পোল হলো আমার ভ্যালিড। হ্যাঁ, এই যে এই তিনটে পোল হলো আমার ভ্যালিড পোল, আর এই তিনটে পোল হলো আমার ইনভ্যালিড পোল, তাই না? ভ্যালিড স্যার মানে কি শেষ হওয়া না? শব্দটা অর্থটা উল্টা হয়ে যাচ্ছে। ভ্যালিড পোল আমরা মানে তো কাজ ভ্যালিড পোল ভ্যালিড তো হলো মানে ফিনিশ হয়ে যাওয়া, না, ভ্যালিড হয়ে যাচ্ছে যে না এটা নিয়ে কাজ করা। হ্যাঁ, ভ্যালিড মানে কি? ভ্যালিডেশন মানে বৈধ। মোট কথা হলো বৈধ পোল। ইনভ্যালিড মানে অবৈধ জিনিস। অবৈধ পোল নিব না, কারণ এই পোলগুলোর জন্য আমাদের সিস্টেমটা স্টেবল হয়। লিগ্যাল আর কি, লিগ্যাল পোল যেগুলো, হ্যাঁ, এই পোলগুলোর জন্য আমাদের সিস্টেমটা স্টেবল হয়। আর এই পোলগুলোর জন্য সিস্টেম আনস্টেবল হয়। যে পোলগুলোর জন্য সিস্টেম আনস্টেবল হয় ওই পোলগুলো আমি নিব কেন? ওগুলো বাদ। যে পোলগুলোর জন্য সিস্টেম স্টেবল আমি ওই পোলগুলো নিব। সুতরাং এই তিনটা পোল আমি নিলাম। এই পোলগুলোর এখন মান বের করা হলো আমার এরপরে স্টেপের কাজ। এই পোলগুলোর মান বের করা। মান বের করা ফর্মুলা কি? আমাদের ভ্যালিড পোলগুলো প্রথমে নিয়ে নেই, যে B1 প্রাইম পোল, এই পোলের জন্য হলো আমাদের 0 ডিগ্রি। B2 প্রাইম পোলের জন্য অ্যাঙ্গেল গুলো বের করবো। এই B2 প্রাইম পোলের জন্য অ্যাঙ্গেল কি? 0 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। B2 এর জন্য অ্যাঙ্গেল কি? 60 প্লাস 60 120 ডিগ্রি। এর অ্যাঙ্গেলটা কি? এখান থেকে 120 ডিগ্রি। তারপর এই অ্যাঙ্গেলটা কত? 120 প্লাস 60, তাই না? 180 ডিগ্রি। তারপর আরো 60 হবে, তাহলে 240 ডিগ্রি। তাহলে আমরা কি পাইলাম? B2 পোলের জন্য অ্যাঙ্গেল পাইলাম 120 ডিগ্রি, B1 পোলের জন্য অ্যাঙ্গেল পাইলাম 180 ডিগ্রি, এবং B3 পোলের জন্য অ্যাঙ্গেল পাইলাম 240 ডিগ্রি। ক্লিয়ার? অ্যাঙ্গেলটা কিভাবে পাইলাম আবার একটু দেখি, যদি বোঝা গেছে তো অ্যাঙ্গেলটা কিভাবে পাইছি। এই যে এই ডিফারেন্সটা, এটা হলো B1 পোলের জন্য। এই ডিফারেন্সটা কত? 60 যোগ 60 120। এই ডিফারেন্সটা হলো 120। এটা হলো ফর B2, সরি B2 এর জন্য, ফর B2 120 ডিগ্রি। এখন B1 এর জন্য অ্যাঙ্গেলটা কত থাকবে? এখান থেকে অ্যাঙ্গেলটা করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিফারেন্সটা কত? এই 120 যোগ 60 180, এটার জন্য হলো 180। তারপরে B3 এর জন্য অ্যাঙ্গেল কত? B3 এর জন্য অ্যাঙ্গেল হলো এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত ডিফারেন্সটা। এই 180 এর সাথে আরো 60 যোগ হবে, তাহলে কত আসে? 240। ডিফারেন্স হলো 240। এটা হলো আমাদের এর জন্য আলফা, এটার জন্য এর জন্য আলফা, এটা হলো এর জন্য আলফা। এই 3 আলফার মান দিয়ে আমরা এখন পোলগুলো বের করে ফেলি। পোলগুলো কি হবে? cos আলফা প্লাস জে সাইন আলফা। তারপরে B2 কত? cos আলফা প্লাস জে সাইন আলফা। cos আলফা প্লাস জে সাইন আলফা দিয়ে আমরা বের করে ফেললাম। ঠিক আছে, cos আলফা প্লাস জে সাইন আলফা। ঠিক আছে, আমরা এখন হিসাব করে দেখলাম যে মোটামুটি কোন পোর্শনের জন্য কি হয়। আচ্ছা, এই সমীকরণ থেকে আমরা মোটামুটি
1 2 3টা পোল বের করছি। ওকে, 3টা পোল বের করার পর এখন আমি যে কাজটা করছি সেটা হলো, আচ্ছা এখন আমি যে কাজটা করলাম সেটা হলো, এটা জাস্ট ক্যালকুলেটর থেকে আমরা বের করব, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, এই যে পোলগুলো বের করছি এই পোলগুলো এখন ট্রান্সফার ফাংশনের মধ্যে বসাই দিব। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, ট্রান্সফার ফাংশন যে আমরা বের করছিলাম, ট্রান্সফার ফাংশনের নিচের যে এই যে টার্মগুলো আছে এই টার্মগুলো কি জিনিস, এই অংশটাই তো পোল, এই অংশটাই তো পোল, তাই না? এই ট্রান্সফার ফাংশনে এস এর ছাড়া যে বাকি টার্মটা থাকে এটি তো আমাদের পোল, এই জিনিসটাই তো। হ্যাঁ তো পোল। আমরা কি জানি ট্রান্সফার ফাংশন এস প্লাস এ, তাই না? এখান থেকে এস ইকুয়াল টু মাইনাস এ, তাই না? এস ইকুয়াল টু যদি মাইনাস এ হয় তাহলে এর মানটা কত হবে? তাহলে এখান থেকে মাইনাস কমন নেওয়ার পরে যে থাকে এটি তোমার এর মানটা হবে, তাই না? তাই না? এই যে এখান থেকে আমি এখন কমন নিলাম, কমন নেওয়ার পরে এটা আমার কি মাইনাস থাকলে এটা প্লাস থাকলে মাইনাস হয়ে গেল, তাহলে হাফ মাইনাস এটা মানে পোলারিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে বসাইলে, যে আমরা যা বাইর করছি মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, সব পোলারিটি চেঞ্জ হয়ে কিন্তু এখানে বসবে, খেয়াল করে দেখি। কারণ এটা ছিল মাইনাস, এই পাশে আসলে কি প্লাস হয়ে যাইতেছে, পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বসানোর সময় পোলারিটি চেঞ্জ করে বসাবো, ঠিক আছে। তো এইভাবে যদি আমি বসাই জিনিসটা তাহলে আমাদের এই যে বসলো, এই যে সবগুলো বসাইলাম, হাফ প্লাস যে √3/2, এই যে এই মানগুলো হাফ প্লাস যে √3/2, এই যে হাফ, এই যে এই মানটা বসাইলাম হাফ প্লাস যে √3/2, তারপরে বসালাম কি এই যে তারপর বসালাম হাফ মাইনাস যে √3/2, এই যে এই মানটা বসাইলাম হাফ মাইনাস যে, এই হাফটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ঠিক আছে, বসাইলাম। তারপরে আরেকটা কি ছিল, আরেকটা হলো 1, জাস্ট 1 বসাইছি, যে 1 বসাইছি কারণ এটা ছিল -1 ছিল, এখন আমি +1 বসাইলাম, ঠিক আছে, এই যে +1 বসাইলাম। হ্যাঁ, বসায় সেরে এটাকে আমি সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে আমাদের 1/s² + s+1 * s+1 এই সমীকরণটা আসে। এই সমীকরণে আমি ওমেগা সি ইকুয়াল টু 1 ধরছি, যে মেইন সমীকরণ তো ছিল এটা ওমেগা সি স্কয়ার। এখন মনে করি ওমেগা সি ইকুয়াল টু 1, যদি ওমেগা সি এর মান 1 থাকে, কাট অফ ফ্রিকোয়েন্সি 1 ধরে আমার এই সমীকরণ আসছে। যদি ওমেগা সি এর মান 1 না হয়, অন্য কিছু হয়, যেমন এখানে কি আসছিল, এখানে ওমেগা সি এর মান ক্যালকুলেশন আমাদের কত আসছে, এখানে ওমেগা সি যে ক্যালকুলেট করলাম ওমেগা সি এর মান আছে 151.7, সুতরাং এখানে ওমেগা সি এখন 151.7 বসাই, এই যে ওমেগা সি 151.7 বসাইছে, এই যে 7 বসাইলে আমাদের এখন সবগুলো মডিফাই করতে হবে। ওমেগা সি এর মান যদি 151.7 বসাই তাহলে পোলটাকেও আমাদের এটাতে গুণ দিতে হবে, এটাকেও গুণ দিতে হবে, এটাকে গুণ দিতে হবে, গুণ দেওয়ার পরে এই যে মডিফিকেশন হইলো এই মডিফিকেশন করা পোলটা এখন বসাইতে হবে। যদি ওমেগা সি ইকুয়াল টু 151.7 বসাইতে চাই, খেয়াল করে দেখি এই যে আমাদের পোলগুলো আসে, এই পোলগুলো কিন্তু প্রত্যেকটা মডিফাই করতে হবে, যে ওমেগা সি এর মানটা গুণ দিয়ে, এই যে গুণ দিছি, যে গুণ দিছি, দেখছো এখানে গুণ দিছি, এখানে গুণ দিয়ে মডিফাই করলাম। এই মডিফিকেশনের মানটা এখন এই ইকুয়েশনে বসাবো, এই ইকুয়েশনে বসাইলে এই মানটা হইলো আমার ওমেগা সি ইকুয়াল টু 151.7 এর জন্য ট্রান্সফার ফাংশন। ক্লিয়ার? আর আগের ট্রান্সফার ফাংশনটা কি ছিল? আগের ট্রান্সফার ফাংশনটা ছিল ওমেগা সি ইকুয়াল টু 1 এর জন্য ট্রান্সফার ফাংশন এটা, আর এটা হলো ওমেগা সি ইকুয়াল টু 151.7 এর জন্য আমাদের ট্রান্সফার ফাংশন। এটা হলো আমাদের, এটা হলো এই ট্রান্সফার ফাংশন জানলে আমরা সহজে এখন বের করতে পারবো। এখন ঘটনা হলো এই জিনিসটা যে আমরা বের করলাম, তো আমাদের প্র্যাকটিক্যালি আমরা যখন বিভিন্ন ধরনের প্রবলেম করতে যাব, আমরা সায়েন্টিস্টরা আমরা যারা গবেষণা করছে তারা আগে আমাদের জন্য বেশ কিছু জিনিস বের করে রেখে দিছে, আমাদের এত কিছু আর বের করতে হয় না। তো ফার্স্ট অর্ডারের জন্য ওমেগা সি ইকুয়াল টু 1 যদি হয় তাহলে ফার্স্ট অর্ডারের জন্য ডিনোমিনেটর এটা হবে, সেকেন্ড অর্ডার ডিনোমিনেটর এটা, থার্ড অর্ডার এটা, ফোর্থ অর্ডার এটা, এই যে এটা আমরা যেটা করলাম কিছুক্ষণ আগে এটা থার্ড অর্ডার, এই এটি বের করছি, এস স্কয়ার প্লাস s+1 ইনটু s+1, এটাই তো বের করলাম, এই যে এস স্কয়ার প্লাস s+1, মানে এগুলো বের করে রেখে দিচ্ছে আমাদের জন্য। সমাধান আমরা 4 থেকে খালি নিব আর বসায় ক্যালকুলেশন করে ফিল্টার বানাই ফেলবো, ঠিক আছে। মোট কাজ হলো বের করে রাখা আছে 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য। আমরা যদি সেম প্রসেস ফলো করে যাই তাহলে আমরা এগুলাই বের করব, আর কিছু না। জাস্ট এগুলোকে ওমেগা সি দিয়ে মডিফিকেশন করে 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 আমাদের বসাইতে হবে, ওমেগা সি মানের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। বসায় বসায় আমরা ইজিলি এটাকে ক্যালকুলেট করতে পারি। তো এই টাইপের একটা প্রবলেম যদি পরীক্ষায় থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের পারার কথা। তো এই ম্যাথটাই আমাদের ডেসিবেল এককে, ওই ডেসিবেল দিয়ে করছে, আর কিছু না। তো ওই জিনিসটা এরকম আর ডেসিবেল একক দিয়ে একটা ম্যাথ করছে। তো এই টাইপের ম্যাথ গুলোই এখানে করা হয়েছে।
তো এই তো গেল আমাদের মোটামুটি ট্রান্সফার ফাংশন বের করা ফিল্টার ডিজাইনের জন্য, অ্যানালগ ফিল্টারের জন্য ট্রান্সফার ফাংশন বের করা। এখন এই আমরা তো এক পদ্ধতিই করবো স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, এক পদ্ধতিতে করব। এখন এই ট্রান্সফার ফাংশন গুলোকে আমাদের অ্যানালগ সার্কিটে বসানোর জন্য আমাদের যে ধরনের সার্কিট সাধারণত ইউজ করি সেটা হলো অ্যাক্টিভ ফিল্টার টাইপ সার্কিট। প্যাসিভ ফিল্টার টাইপ সার্কিট ইউজ করি। প্যাসিভ ফিল্টার কোনটা? যে ফিল্টারের ভিতরে আমরা শুধুমাত্র ক্যাপাসিটর ইন্ডাক্টর ইউজ করি, ওই ধরনের ফিল্টারকে বলা হয় প্যাসিভ ফিল্টার। আর যে ফিল্টারের ভিতরে অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করি সেই ফিল্টারটাকে বলা হয় অ্যাক্টিভ ফিল্টার। ঠিক আছে? তো অ্যাক্টিভ ফিল্টারের জন্য সবচেয়ে জনপ্রিয় স্ট্রাকচার হলো শ্যালেন এন্ড কি স্ট্রাকচার। আমাদের এইগুলা ট্রান্সফার ফাংশন গুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য এই ট্রান্সফার ফাংশন যেগুলো বের করছি এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সবচেয়ে জনপ্রিয় যে সার্কিটটা আমরা ইউজ করি সেটা হলো শ্যালেন এন্ড কি ফিল্টার সার্কিট। ঠিক আছে? এই শ্যালেন এন্ড কি ফিল্টার, হ্যাঁ শ্যালেন এন্ড কি, এটা হলো সেকেন্ড অর্ডারের জন্য, এটা হলো ফার্স্ট অর্ডারের জন্য। এই সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডারকে ক্যাসকেডিং করে আমরা যে কোনো অর্ডার বানাইতে পারি। সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার, আমরা একটা ফিফথ অর্ডার বানাইলাম, সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডার, একটা কি হলো সেভেন্থ অর্ডার বানাই ফেললাম। এই দুইটা কম্বিনেশন করে আমরা যে কোনো ধরনের আমরা অর্ডারের ফিল্টার আমরা ডিজাইন করে ফেলতে পারি। এখন আমাদের এখানে মূল কনসার্ন যেটা হলো যে এইখানে যে বিভিন্ন রেজিস্টরের মান আছে, এই রেজিস্টরের মানগুলো ডিফাইন করা, এটা হলো মূল কনসার্ন। আমি যদি এই শ্যালেন কি যদি ফিল্টারের প্রিন্সিপাল এখন পড়াইতে যাই, আমার মনে হয় পড়াবো কি পড়াবো না বুঝতেছি না, কারণ ফিল্টারটা অনেক লেন্দি, এত ডিটেলস মনে হয় পড়াইতে পারবো না। তো এর জন্য আমি লেকচার শিট না পারলে স্যার থাক। আচ্ছা ঠিক আছে, আমি লেকচার শিট বের করে রাখছিলাম শ্যালেন কি এর জন্য আমি মোটামুটি সামারি করে রাখছি, কিন্তু এত মনে হয় আমি পড়াইতে পারবো না, তো খুব লোড হয়ে যাবে আমি বুঝতেছি। কেউ পারবে না, পারবেন না, এটা মাথায় ঢুকবে না এখন, মাথা ঢুকবে না, মাথায় ঢুকবে না এখন। আমি আর পড়াই না এটা শ্যালেন কি, আমি আর ওইদিকে যাই না, মানে এটা ডিটেলস আছে কিভাবে এই প্রত্যেকটা ফিল্টার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান বের করা যায়, মানে এটা বিশাল জিনিস ফিল্টার মান বের করা তো একবার। হ্যাঁ, আপনি ফিল্টারটা যদি এখন আপনি তো বের করছেন, জাস্ট আপনি এতক্ষণ যেটা বের করলেন সেটা হলো ট্রান্সফার ফাংশন। ঠিক আছে? এখন প্র্যাকটিক্যালি তো আপনার ট্রান্সফার ফাংশন তো আর আপনার প্র্যাকটিক্যাল না, আপনার প্র্যাকটিক্যালি হাতে কলমে ইমপ্লিমেন্ট করতে হবে। এর জন্য আপনার শ্যালেন এন্ড কি স্ট্রাকচার বের করতে হবে, এর বিভিন্ন ভ্যালু ক্যালকুলেট করতে হবে। যাই হোক, কত ডিটেলস আমি যাই না, এই ফিল্টার নিয়ে আলোচনা করতে গেলে আসলে আপনারা যদি পরবর্তীতে কেউ পড়তে চান এগুলো আমি লেকচারশিট সব প্রোভাইড করে দিছি। ঠিক আছে? আমি আমার হ্যান্ড নোটটা আমি দিয়ে দিব, আপনারা স্টোর করে রেখে দিবেন, যদি কোনো সময় কাজে লাগে আপনারা এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি আর ওই ডিটেলসে যাই না, এই ডিটেলসে গেলে আমার কোর্স অনেক লেন্দি হয়ে যাবে, আমি পারবো না এইটুকু শেষ করতে। ঠিক আছে? বাটার ফিল্টার ডিজাইন ওই পর্যন্তই আমরা যেটুকু করলাম, ও পর্যন্তই বাটার ফিল্টার। এটা হলো আমাদের অ্যানালগ ফিল্টার ডিজাইন। ঠিক আছে? তো এখন আমরা আমাদের মূল টপিকস, আমাদের উদ্দেশ্য কি? অ্যানালগ ফিল্টার ডিজাইন করা তো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো ডিজিটাল ফিল্টার। আমাদের তো ডিজিটালে যাওয়া। হ্যাঁ, তাহলে এই যে এখানে চেবিশেপ ফিল্টারও আছে ডিজাইন করা বইয়ের ভিতরে, এই চেবিশেপ ফিল্টার ডিজাইন, এগুলো চেবিশেপ ফিল্টার হলো যে ফিল্টারের আমাদের এই পাস ব্যান্ডের রিপল অনেক বেশি। চেবিশেপ ফিল্টারের সমস্যা হলো কি পাস ব্যান্ডের রিপল অনেক বেশি থাকে, এই যে রিপল থাকে বেশি, কিন্তু স্টপ ব্যান্ড খুবই মানে খারাপ থাকে। স্টপ ব্যান্ডের মানে মানে খুবই মানে শার্প থাকে, ডাউনটা হ্যাঁ খুব শার্প, যে কারণে আমাদের এখানে আনওয়ান্টেড নয়েজটা কম থাকে, কিন্তু পাস ব্যান্ডে যেহেতু রিপল থাকে এখানে কিছু নয়েজ হয়ে যায়। ঠিক আছে? এছাড়া আমাদের এই ফিল্টারটা ভালো, চেবিশেপ ফিল্টার। ওকে, চেবিশেপ ফিল্টার হলো মোটামুটি আমাদের নবম অধ্যায় এই পর্যন্তই, আমি আর ওইদিকে যাব না। আমার এখন দশম অধ্যায় যেটা আছে সেটা হলো ডিজিটাল ফিল্টার। খুব সোজা, আর ডিজিটাল অ্যানালগ ফিল্টার শিখে ফেললে ডিজিটাল ফিল্টার খুব সোজা, কোনো কিছুই না। ডিজিটাল ফিল্টার দুই ধরনের, আগেই বলছি, এক হলো আইআইআর টাইপ ফিল্টার আর একটা হলো এফআইআর টাইপ ফিল্টার। আইআইআর টাইপ ফিল্টার মানে কোনটা? আইআইআর, ইনফাইনাইট ইম্পালস। হ্যাঁ, ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার হলো ওই ধরনের ফিল্টার যে ফিল্টারগুলোর ফিডব্যাক থাকে, আউটপুটের সাথে ইনপুটের কানেকশন থাকে। ঠিক আছে? এখন যদি আমরা কোনো একটা ফিল্টারের ট্রান্সফার ফাংশন জানি, এই ট্রান্সফার ফাংশন বের করা আমরা শিখে ফেলছি না অ্যানালগ ফিল্টারে? শিখছি তো?
অ্যানালগ ফিল্টার, হ্যাঁ ট্রান্সফর্ম। কিছুক্ষণ আগে তো শিখে আসলাম জি যে স্যার। কি করে অ্যানালগ ফিল্টার ট্রান্সফরমেশন বের করা যায়। আমাদের এই অংশের কাজ হলো ট্রান্সফার ফাংশন থেকে ট্রান্সফরমেশন কি করে বের করলাম ওইটা আমার এখন কনসার্ন না, ওটা আমরা শিখে আসছি অ্যানালগ ফিল্টার ডিজাইনের ক্ষেত্রে। কনসার্ন। ঠিক আছে, এক মনে করি আমরা কোনো একটা ফিল্টার ট্রান্সফার ফাংশন আমাকে দেয়া আছে, আমাকে বললো ডিজিটাল ফিল্টার বানাই দাও, আমি কি করব, কোন টাইপের বানাবো, আমি এটা চিন্তা করবো আইআর টাইপ বানাবো নাকি এফআইআর টাইপ বানাবো। আমরা একই ট্রান্সফার ফাংশন দিয়ে আইআর টাইপও বানাইতে পারি, এফআইআর টাইপও বানাইতে পারি। আমরা মনে করলাম আমি বানাবো আইআর টাইপ। এখন কোন দুই টাইপের কিন্তু আলাদা সুবিধা অসুবিধা আছে। একটা জিনিস বলে রাখি যে আইআর টাইপের কিছু সুবিধা আছে অসুবিধা আছে, এফআইআর টাইপের সুবিধা অসুবিধা আছে, যে কারণে আমরা এক এক পারপাসে এক একটা ব্যবহার করি। মনে করি আমি আইআর টাইপ ফিল্টারটা আমি বানাবো, তো আইআর ফিল্টার ডিজাইন করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, এই যে আমি একটু মার্ক করে দেই, এই মার্কটা ফলো করলেই আমাদের ফিল্টার ডিজাইন করা শেষ। এই যে প্রথমে যে কাজটা করব, টু গেট দ্য ট্রান্সফার ফাংশন অফ দি ডিজায়ার্ড ডিজিটাল ফিল্টার, আমাদের এই অ্যানালগ ফিল্টারের ট্রান্সফার ফাংশন থেকে ডিজিটাল ফিল্টারের ট্রান্সফার ফাংশন বের করতে হবে। আমরা জানি ডিজিটাল ফিল্টারের ট্রান্সফার ফাংশন বের করার জন্য আমাদের জেড ট্রান্সফর্ম করতে হয়, তাই না? জেড ট্রান্সফর্ম করতে হবে। হ্যাঁ, ডিজিটাল ফিল্টারের ট্রান্সফার ফাংশন মানে কি, ডিজিটাল মানে কি, ডিজিটাল মানে জেড ট্রান্সফর্ম। আর অ্যানালগ মানে কি, জেড ট্রান্সফর্ম। অ্যানালগ নাম মানে হলো ফোরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এগুলো হলো অ্যানালগ। ফোরিয়ার ট্রান্সফর্ম। হ্যাঁ, আর ডিজিটাল করতে গেলে আমাদের কি করতে হবে, জেড ট্রান্সফর্ম করতে হবে, স্বাভাবিক। এখন প্রথম যে কাজটা হলো আমাদের এই ফোরিয়ার ডোমেইন ল্যাপ্লাস ডোমেইন থেকে আমাদের জেড ডোমেইনে কনভার্ট করতে হবে, এটা আমার ফার্স্ট কাজ। এই কারণে যে কাজটা হচ্ছে টোটাল ম্যাথমেটিক্যাল টুল, আমাদের এখানে হাতে কলমে কোনো কাজ নাই। আমাদের যে কাজটা করতে হবে সেটা হলে যে উই ফার্স্ট টেক, কালারটা চেঞ্জ করি, আচ্ছা এই কালারটা, হ্যাঁ, উই ফার্স্ট টেক ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইকুয়েশন 1.10 এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব টু কনভার্ট দি ফ্রিকোয়েন্সি ডোমেইন এক্সপ্রেশন অফ এফএস ইনটু টাইম ডোমেইন ইকুইভ্যালেন্ট এইচটি। প্রথমে এইচএস থেকে আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এইচটি বানাবো। ঠিক আছে, এইচএস কি, এটা আমার ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে, এটাকে আমি টাইম ডোমেইনে নিব, এইচটি তে নিব। এইচটি তে নেওয়ার পরে কি করব, আফটার এইচটি ইজ অবটেইন, যখন আমার এইচটি হয়ে যাবে তখন ইউজ জেড ট্রান্সফর্ম টেকনিক, তখন জেড ট্রান্সফর্ম টেকনিক ইউজ করব টু কনভার্ট ইট ইনটু এইচ, অর্থাৎ জেড ডোমেইনে নেওয়ার জন্য, অর্থাৎ এইচ জেড বের করার জন্য আমি এখানে জেড ট্রান্সফর্ম করব। আমরা এইচটি থেকে কিভাবে এইচ জেড এর নেই এটা আমরা শিখে আসছি জেড ট্রান্সফর্মের ফর্মুলা থেকে, তাই না? দি ডিজায়ার্ড ডিজিটাল ফিল্টার ট্রান্সফার ফাংশন ইন দা জেড ডোমেইন, তাহলে আমরা এই ডিজায়ার্ড ডিজিটাল ফিল্টার ট্রান্সফার ফাংশন জেড ডোমেইন বের করতে পারবো। এখন এই জেড ইউজ করে আমরা যে কোনো ডিজিটাল ফিল্টারকে ডিজাইন করতে পারি। ইউজিং এইচ জেড উই কনস্ট্রাক্ট দি রিকোয়ার্ড ডিজিটাল ফিল্টার। ঠিক আছে, এই ধরনের ফিল্টার কনভার্সনকে বলা হয় ইম্পালস ইনভেরিয়েন্ট ডিজাইন, এটাকে বলা হয় ইম্পালস ইনভেরিয়েন্ট ডিজাইন, অর্থাৎ এই প্রসেসটাকে বলা হয় ইম্পালস ইনভেরিয়েন্ট ডিজাইন। কিন্তু এর চেয়েও সহজ একটা প্রসেস আছে, যে সহজ প্রসেস অ্যাপ্লাই করে আমরা মোটামুটি ডিজিটাল এফআইআর ফিল্টার তৈরি করতে পারি, আইআইআর ফিল্টার তৈরি করতে পারি। এই প্রসেসটার নাম হলো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হলো এমন একটা প্রসেস যে প্রসেসে আমাদের খুব ইজিলি, অর্থাৎ সরাসরি এস ডোমেইন থেকে জেড ডোমেইনে কনভার্ট করতে পারি। এটা হলো বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। টাইম ডোমেইনে যাইতে হয় না কি? না, যাইতে হয় না, সরাসরি এস ডোমেইন থেকে জেড ডোমেইন নিতে পারি। তো আমাদের শেখার জন্য আমরা দুইটা টেকনিকে আমাদের শিখতে হয় আর কি। তো কতটুকু যাইতে পারবো আমি জানি না, তো শর্টকাটে আমি মোটামুটি সহজ একটা জিনিস শিখাই দিই, মনে হয় ফিল্টার না একটা ক্লাস একদিন নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা ক্লাস নিলে লাগবে, আমি বলছিলামই তো ফিল্টার শেষ করতে 2টা ক্লাস লাগবে, এটা আমাদের বলছিলামই। মোটামুটি যতটুকু যাইতে পারি, যদি বোরিং লাগে আমার বলবেন, আজকে ক্লোজ করে দিব ক্লাস। তাহলে আমি এই টেকনিকটা একটু দেখাই দেই। অনেকক্ষণ হয়ে গেছে আর কি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করে দেব। আমি দেখাই যে মোটামুটি এইচ জেড ইকুয়াল টু ওয়াই জেড বাই এক্স জেড। তো এটা কি, আমাদের জেড ডোমেইনে, আমাদের মনে করি এটা জেড ডোমেইন। ঠিক আছে, কনসিডার দ্য ডিজিটাল ফিল্টার ট্রান্সফার ফাংশন জেড ডোমেইনে নিছি আমি এটা। এখান থেকে আমি কি করলাম, আমি এটাকে ক্যালকুলেট করে 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 আমি এটাকে টাইম ডোমেইনে নিয়ে আসলাম, টাইম ডোমেইনে নিয়ে আসলাম, জেড থেকে টাইমে। আচ্ছা টাইম ডোমেইন। আচ্ছা যাই হোক, এটা এক্সপ্লেনেশন না, আমার এটা দরকার নাই। এই যে এই एग्जांपलটা একটু দেখাই। আচ্ছা স্যার, আরো কি পারাবেন? আচ্ছা, বোরিং লাগতেছে না? তাহলে থাক, আজকে এইটুক থাক। ঠিক আছে, ইন প্লাস ইনব্যালেন্স ট্রান্সফার। হ্যাঁ, যে এটা যে প্রসেসটা করলাম না, এই যে এস ডোমেইনকে আমি ইনভার্স ল্যাপ্লাস করে টাইম ডোমেইনে নিলাম,
টাইম ডোমেনটাকে আমি কি করলাম, আবার জেড ট্রান্সফার করলাম, জেড ডোমেনে নিলাম। এই জেড ডোমেনটাকে এখন ইমপ্লিমেন্ট করবো, যেটাকে, এটা সহজ এক্সাম্পল, এটা বুঝাই দিই ক্লাস শেষ ইনশাল্লাহ। তাহলে একটা স্টেপ শেষ হইলো, ঠিক আছে। এই যে আমাদের এটা তো আমরা আগের স্টেপ থেকে পাচ্ছি, এটা অ্যানালগ ফিল্টার ডিজাইন করা থেকে শিখে আসছে। এটা এইচএস এর মান কিভাবে বের করি, এটা শিখছি অ্যানালগ ফিল্টার ডিজাইন থেকে। তো এটাকে আমি কি করব, ইনভার্স ল্যাপ্লাস করব। ইনভার্স ল্যাপ্লাস করলে কি পাবো, এইচটি পাবো। এটাকে ইনভার্স ল্যাপ্লাসের ফর্মুলা আছে, ওই ইনভার্স ল্যাপ্লাসের ফর্মুলা থেকে এটা আমরা করছি ই টু দি পাওয়ার মাইনাস এটি। তো ইনভার্স ল্যাপ্লাসটাকে এখন কি করব, এটাকে আমি জেড ট্রান্সফর্ম করব। জেড ট্রান্সফর্ম ফর্মুলা গুলো দেখবেন, জেড ট্রান্সফর্মের ফর্মুলা দেখলে 1/1 মাইনাস এটা কিভাবে জেড ট্রান্সফর্ম করা যায় এটা শিখে ফেলবেন, ঠিক আছে। এখন এই সমীকরণটা আমরা বলে দিল না, ওকে, ঠিক আছে। এরকম ভাবে আমরা যে কোনো ধরনের প্রবলেমকে আমরা সব সলভ করতে পারি। এটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে কিভাবে করব, এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে এইভাবে ইমপ্লিমেন্ট করি। মনে করি এটা হলো আমার ওয়াইএন, না এটা হলো আমার এক্সএন। এখন এইটাকে আমার কি করতে হবে জানেন, এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে এই যে কিছুক্ষণ আগে একটা প্রসেস দেখে আসলাম না, এই যে কিছুক্ষণ আগে একটা প্রসেস ওয়াইএন ইকুয়াল টু এই প্রসেসটা, এই প্রসেসকে এটাকে সিম্পলিফাই করতে হবে। এই যে দেখেন, এই যে কিভাবে গুণ করে সিম্পলিফাই করলাম, এই প্রসেসে সিম্পলিফাই করে আমরা টাইম ডোমেনে নিতে হবে। এখন জেড ডোমেনটাকে আমাদের টাইম ডোমেনে নিতে হবে, ঠিক আছে। ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের টাইম ডোমেনে নিতেই হবে। এই জেড ডোমেন থেকে এখন টাইম ডোমেন নিতে হবে, অর্থাৎ এইচ এন এ নিতে হবে। নেওয়ার পরে উল্টা করতে হচ্ছে আর কি। হ্যাঁ, করার পরে এটাকে এখন আমি ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করলে এই যে এত ডিলে সমান সমান ইমপ্লিমেন্ট করে এটা পাইলাম। এটা ব্লক ডায়াগ্রাম দিয়ে করছে আর কি। এটা হলো আপনার এই যে এই ইকুয়েশন ইউজ করছে, এই যে ইকুয়েশন hz = yz/xz, ঠিক আছে। এখান থেকে yn/xn বের করছি। এই যে এখানে yn/xn কিভাবে বের করব, এখানে yn বের করা আছে, xn বের করছি। এই yn xn এর সমীকরণটা এখানে বসাইছি। এই যে দেখেন, ওই যে yn xn এই সমীকরণটা এখানে ইমপ্লিমেন্ট করছি করে আমাদের ডিজিটাল প্রসেসর দিয়ে এটা আমরা সলভ করছি। এই যে এটা ডিজিটাল প্রসেসর টু সলভ ইকুয়েশন 1, এটা সলভ করছি। জাস্ট এরকম एग्जांपल আছে আরো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দুই একটা সহজ একটা एग्जांपल দেখায় মোটামুটি আমরা এফআইআর ফিল্টার শেষ করি। ইনশাআল্লাহ আমাদের আর 50 মিনিট ক্লাস নিলেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আগামীকাল নিতে পারবেন নাকি স্যার? পারবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।